সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে ইউরোপীয়দের আগমন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সুপ্রাচীন কাল থেকেই ইউরোপীয় বণিক, পর্যটক, দার্শনিক, ঐতিহাসিক, রাজদূত সকলের মধ্যে বাংলা তথা ভারতবর্ষ সম্পর্কে একটি ভালো উন্নত ধারণা ছিল এবং তারা যারা এখানে এসেছেন তারা বিস্ময়ে বিমোহিত হয়েছিলেন, যার কারণে বাংলাদেশ তথা ভারতবর্ষ সম্পর্কে তাদের একটা উচ্চ ধারণা ছিল। ফলশ্রুতিতে ইউরোপীয়রা বাংলা এবং সমগ্র ভারতবর্ষে ক্রমান্বয়ে আসতে থাকে এবং বিভিন্ন ইউরোপীয় জাতিগোষ্ঠী আগমন ঘটে, যেমন পর্তুগিজ, ডাচ, ডেনিশ, ফরাসি, ইংরেজ। এদের ভিতর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতায় টিকেছিল ইংরেজরা এবং বাংলা সহ সমগ্র ভারতবর্ষে তাদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল। কেন ইউরোপীয়দের চোখে ভারতবর্ষ, কেন ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করেছিলেন, সে সম্পর্কে আমাদের জানা দরকার। প্রথম যে কারণটি, সেটি হলো ভারতবর্ষের বিত্ত, বৈভব এবং ঐশ্বর্য সম্পর্কে ইউরোপীয়দের একটা ধারণা ছিল। বিশেষ করে আমি আগেই বলেছি যে ইউরোপীয় বণিক, সৈনিক, রাজদূত, পর্যটক সকলেই বাংলা তথা ভারতবর্ষের উন্নয়ন সম্পর্কে বিমোহিত ছিল। অন্যদিকে ইউরোপীয় ঐতিহাসিক স্ট্র্যাবো, বিশেষ করে গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস, মেগাস্তিনিসের বিবরণ থেকে ভারতবর্ষের বিত্ত, বৈভব এবং ঐশ্বর্য সম্পর্কে ইউরোপীয়দের ভিতর এক ধরনের ধারণা জন্মে। এই বিত্ত, বৈভব এবং ঐশ্বর্যের নেশায় তারা ভারত উপমহাদেশে আগমন করেছিলেন। দ্বিতীয় যে কারণটি আমরা দেখব, সেটি হলো ভোগ্যপণ্য। বিশেষ করে ভারত বা প্রাচ্য দেশ থেকে ইউরোপীয়রা ভোগ্যপণ্য হিসেবে বিভিন্ন ধরনের মশলা, যেমন দারুচিনি, এলাচ, এ সকল ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে নিয়ে যেত। এগুলোর পীঠস্থান ছিল ভারত উপমহাদেশ, যার কারণে তারা ভারতবর্ষে এসেছিলেন এবং বাংলাতে তারা এসেছিলেন। তৃতীয়ত, বাংলাদেশের জগৎ বিখ্যাত মসলিন কাপড়। বাংলাদেশের এই জগৎ বিখ্যাত সূক্ষ্ম সুতি মসলিন কাপড়ের ব্যাপক চাহিদা ছিল ইউরোপের দেশগুলোতে, এমনকি মধ্যপ্রাচ্যেও। এই কাপড় তারা বাংলা থেকে সংগ্রহ করত, যার কারণে তারা বাংলাতে এসেছিলেন। অপর একটি কারণ ছিল বাণিজ্যের বিকল্প পথ আবিষ্কার। প্রাচীন মধ্যযুগে বিশেষ করে ভূমধ্যসাগর অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল আরব বণিক এবং ইউরোপীয় বণিকগণ। কিন্তু 1453 খ্রিস্টাব্দে
কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল তুর্কি শাসকদের অধীনে গেলে সমগ্র ভূমধ্য সাগরে আধিপত্য প্রতিষ্ঠিত হয় তুর্কিদের। ফলশ্রুতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এবং দক্ষিণ এশিয়ায় বা ভারতবর্ষে ইউরোপীয়দের আসার পথ বন্ধ হয়ে যায়, যার কারণে তারা বিকল্প পথ অনুসন্ধান করতে থাকে। এই বিকল্প পথ অনুসন্ধানের জন্য নেমে পড়ে পর্তুগাল, ডেনমার্ক, ফ্রান্স, ইংরেজ। এই বিকল্প পথ অনুসন্ধান করতে গিয়ে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। তিনি প্রথমে ভারতের কালিকট বন্দরে অবতরণ করেন। এই যে ভাস্কো দা গামার ভারতবর্ষে আসার পথ আবিষ্কার, এটা ইউরোপীয়দের কাছে এক সুবর্ণ সুযোগ এনে দেয় এবং তারা ক্রমান্বয়ে ভারতবর্ষে আসতে থাকে। অপর একটি কারণ ছিল উপনিবেশ, সম্মান এবং গৌরবের মানদণ্ড ছিল। মধ্যযুগের শেষে এবং আধুনিক যুগের সূচনা লগ্নে ইউরোপীয় দেশগুলোর মধ্যে যার যত বেশি উপনিবেশ, সে তত বেশি জাতীয় গৌরব ও মর্যাদার অধিকারী। এই উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিদ্বন্দ্বিতায় ইউরোপের শক্তিগুলো নেমে পড়ে, যার কারণে ভারতবর্ষে ইউরোপীয় শক্তিগুলোর আগমন ঘটতে থাকে। অপর একটি কারণ যেটি ছিল, বলা হয়ে থাকে অজানাকে জানার আগ্রহ বা নেশা। মধ্যযুগের ক্রান্তিলগ্ন, আধুনিক যুগের সূচনা লগ্ন, রেনেসাঁসের আবির্ভাব। রেনেসাঁসের মূল যে বিষয়টি ছিল অজানাকে জানা। এই অজানাকে জানার সন্ধানে ইউরোপীয় দেশগুলো প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ে। এই অজানাকে জানার থেকেই তারা ভৌগোলিক আবিষ্কারের নেশায় নেমে পড়ে। এই ভৌগোলিক আবিষ্কার করতে গিয়ে তারা ভারতবর্ষের পথ আবিষ্কার করে এবং ভারতবর্ষ তাদের দখলে ক্রমান্বয়ে নিতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সকল কারণে ভারতবর্ষে বিভিন্ন ইউরোপীয় শক্তির আগমন ঘটতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, ভারতবর্ষে যে সকল ইউরোপীয় জাতির আগমন ঘটেছিল, তাদের মধ্যে সর্বপ্রথম যাদের আগমন ঘটে তারা ছিলেন পর্তুগিজ। পর্তুগিজ রাজারা এই ভৌগোলিক আবিষ্কারকে উৎসাহ, উদ্দীপনা এবং পুষ্টি দিত এবং পৃষ্ঠপোষকতা করত, যার কারণে তারা অগ্রগামী ছিল। ভাস্কো দা গামার নেতৃত্বে যে অভিযানটি প্রেরিত হয়, সেই অভিযান 1498 খ্রিস্টাব্দে ভারতে আসার জলপথ আবিষ্কার করে। ভাস্কো দা গামার নেতৃত্বে 1498 সালে কালিকট বন্দর আবিষ্কৃত হয় এবং এখানেই সর্বপ্রথম পর্তুগিজরা অবতরণ করে। ভাস্কো দা গামার পর আমরা দেখতে পাই আলভারেজ ক্যাবাল। আলভারেজ ক্যাবাল ছিলেন পর্তুগিজ রাজার প্রতিনিধি। তিনি অত্যন্ত দক্ষতার সাথে ভারত উপমহাদেশে
পর্তুগিজ উপনিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করেন। বিশেষ করে তিনি পূর্ব থেকে যে আরব বণিকরা আধিপত্য প্রতিষ্ঠা করেছিল তাদেরকে বিতাড়িত করেন। কালিকট বন্দর থেকে এই কালিকট বন্দরের উন্নয়ন রূপকার ছিলেন ইউরোপ আরব বণিকগণ। এরপর আমরা দেখতে পাই আলবুরকাক। আলবুরকাকও অত্যন্ত দক্ষতার সাথে ভারতবর্ষের পর্তুগিজদের উপনিবেশ প্রতিষ্ঠার প্রচেষ্টা করেন এবং তাকেই বলা হয়ে থাকে ভারতবর্ষে পর্তুগিজ উপনিবেশ প্রতিষ্ঠার পথে সবচেয়ে শক্তিশালী। এই আলবুরকাকই ছিল পর্তুগিজ শক্তির প্রতিষ্ঠাতা। বিশেষ করে আলভারেজ ক্রাবাল এবং আলবুরকাকের প্রচেষ্টা সাতগাঁ, চট্টগ্রাম নিয়ে বাংলাদেশে সাতগাঁ এবং চট্টগ্রামে তারা বাণিজ্য শুল্ক বা বাণিজ্য ঘাঁটি তারা প্রতিষ্ঠা করেন এবং হুগলি নামক স্থানে তারা উপনিবেশ গড়ে তোলেন 1579 খ্রিস্টাব্দে। পর্তুগিজরা যে নীতি গ্রহণ করেছিল সেটি হলো এখানে উপনিবেশ প্রতিষ্ঠা করা। উপনিবেশ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যে নীতিগুলো অবলম্বন করেছিল সেটি ছিল জোরপূর্বক এই অঞ্চলের মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করো, জোরপূর্বক বিয়ে, যার ফলে এই অঞ্চলের মানুষ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিল। এছাড়া তারা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি লুটতারাজ লুণ্ঠন করতে থাকে এবং এদেশীয়দের তারা দাসদাসী রূপে ইউরোপের দেশগুলোতে বিক্রয় করতে থাকে। এমনকি নারীদের জোরপূর্বক বিয়ে করে এবং ইউরোপে ধরে নিয়ে যেতে থাকে। যেমন মমতাজ মহলের নারী কর্মচারীদের প্রতিও তারা এই আচরণ করেছিল, যার কারণে ভারতবর্ষের জনগণ যেমন পর্তুগিজদের প্রতি অসন্তুষ্ট ছিল, তেমনি সম্রাট শাহজাহানও অসন্তুষ্ট হয়ে পড়ে। ফলে তাদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করে। সর্বশেষ শায়েস্তা খান চট্টগ্রাম এবং সন্দ্বীপ থেকে পর্তুগিজদের বিতাড়িত করে। মূলত তাদের এই সকল কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ডের কারণে তারা এই অঞ্চলের মানুষের কাছে অসন্তুষ্ট হয়েছিল এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয় শক্তিগুলোর সাথে তারা প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারেনি, যার কারণে তারা প্রথমে এসেও ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। পর্তুগিজদের পর ভারতবর্ষে আগমন ঘটে ডাচদের। হল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়ে থাকে। এই ডাচরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হল্যান্ডের পার্লামেন্টের অনুমোদন নিয়ে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য, শুল্ক ঘাঁটি, দুর্গ স্থাপন এবং উপনিবেশে স্থাপনের অধিকার পায়। তারা এই অঞ্চলে বিভিন্ন জায়গায় শুল্ক ঘাঁটি স্থাপন করে। তারা কালিকট, কাশিমবাজার, চুঁচুড়া, বালেশ্বর এই অঞ্চলগুলোতে বাণিজ্য ঘাঁটি স্থাপন করে।
তারা এই অঞ্চল থেকে বিভিন্ন দ্রব্যাদি ইউরোপে নিয়ে যেত, বিশেষ করে তামাক, তুলা ইত্যাদি। তারা ইংরেজদের সাথে সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে সন্ধি করে এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে থাকে। কিন্তু ক্রমান্বয়ে ইংরেজদের সাথে একটা বৈরিতার সৃষ্টি হয় এবং এই অঞ্চলের অর্থাৎ ভারত উপমহাদেশের মোগল শাসকদের সাথেও তাদের সম্পর্কের অবনতি ঘটে। ফলে একসময় তারা টিকে থাকতে পারেন। বিশেষ করে বিদেরার যুদ্ধে হল্যান্ড ইংরেজদের কাছে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে তারা আবার ইউরোপে চলে যেতে বাধ্য হয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই অঞ্চলগুলোতে তারা উপনিবেশ প্রতিষ্ঠা করতে থাকে। ডাস্তে পো জাতির আগমন ঘটে। তারা হলেন দিনেমার। ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়ে থাকে। এই দিনেমাররা 1620 সালে ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে এবং ভারতবর্ষে আসে। তারা শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি। বিশেষ করে ইংরেজদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় তারা টিকে থাকতে না পেরে তাদের বাণিজ্য কুঠি বিক্রয় করে ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নেয়। ডেনিস দে পো যাদের আগমন ঘটে তারা ছিল ইংরেজ। ইংরেজরা এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করে এবং উপনিবেশ প্রতিষ্ঠা করে শোষণ ও শাসন করতে থাকে। 1599 খ্রিস্টাব্দে কিছু বণিক, প্রায় 217 জন বণিক মিলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ একটি সনদের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন 15 বছরের জন্য। 15 বছর পর আবার নবায়ন করার সুযোগ ছিল। তারা প্রথমেই 1612 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে, বিশেষ করে ক্যাপ্টেন হকিন্স সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন। এটি ছিল তাদের উপনিবেশ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে কিছু সুবিধা আদায় করেন। 1651 খ্রিস্টাব্দে হুগলিতে তারা বাণিজ্য কুঠি স্থাপন করে, অর্থাৎ বাংলায়। হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনকে উপনিবেশ প্রতিষ্ঠার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা হয়ে থাকে। বিশেষ করে বাংলায় যে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল তার পথ প্রতিষ্ঠাই করেছিল হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন ইংরেজ কর্তৃক। এরপর কাশিম বাজারে তারা হুগলি কুঠি স্থাপন করে। সবচাইতে আশ্চর্যজনক আরেকটি বিষয় ছিল, রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ে করার বিনিময়ে ভারতের মুম্বাই উপহার হিসেবে পান। আরেকটি ভারত উপমহাদেশে উপনিবেশ প্রতিষ্ঠার পথে ইংরেজদের যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি ছিলেন জব চার্নক। জব চার্নক ভারত উপমহাদেশের, বিশেষ করে বাংলার কলকাতা
সুতারটি, গোবিন্দপুর এই ৩টি গ্রামের জমিদারি সত্ত্ব লাভ করে এবং কলকাতা যে শহরটি সেটি স্থাপন করেন। আর এখানেই প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম দুর্গ। এই ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল ইউরোপীয়দের সামরিক শক্তির ঘাঁটি। এখান থেকেই তারা বাংলার সাথে যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং এখান থেকে তারা সমগ্র ভারতবর্ষে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। এছাড়া আরেকটি যে কথাটা বলা হয়ে থাকে, ফররুখশিয়ারের কাছ থেকে তারা বিনা শুল্কে বাংলা, মাদ্রাজ, বোম্বাই অবাধ বাণিজ্য করার অধিকার লাভ করে এবং নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। এই ফররুখশিয়ারের ফরমানকে বলা হয়ে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপনিবেশ প্রতিষ্ঠার ম্যাগনা কার্টা। সর্বশেষ ইউরোপে জাতি হিসেবে আগমন ঘটে ফরাসিদের। সর্বশেষ ইউরোপীয় জাতি হিসেবে ভারতবর্ষে আগমন ঘটে ফরাসিদের। ফরাসি সম্রাট চতুর্দশ লুই পৃষ্ঠপোষকতায় ফরাসি অর্থমন্ত্রী কলভেরের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ফরাসি সম্রাট চতুর্দশ লুই প্রায় ৩০ লক্ষ টাকা ঋণ প্রদান করেন এই কোম্পানিকে। মূলত ফরাসি সরকারের পৃষ্ঠপোষকতায় ফ্রান্স ভারত উপমহাদেশে উপনিবেশ প্রতিষ্ঠার পথে অগ্রসর হয়। প্রথমেই তারা সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। অতঃপর তারা পন্ডিচেরিতে উপনিবেশ প্রতিষ্ঠা করে এবং পন্ডিচেরি ছিল তাদের একটি শক্তিশালী বাণিজ্য কুঠি ও সমৃদ্ধশালী বটে। শায়েস্তা খানের কাছ থেকে ফরাসি কোম্পানি চন্দননগর ক্রয় করে এবং এখানেও তারা শক্তিশালী দুর্গ ও বাণিজ্য কুঠি গড়ে তোলেন। ইংরেজদের ন্যায় তারাও একটা নির্দিষ্ট হারে শুল্কের বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যায় বাণিজ্য করার অধিকার লাভ করে। এভাবে ফরাসিরাও ভারত উপমহাদেশে উপনিবেশ প্রতিষ্ঠার পথে অগ্রসর হতে থাকে। সর্বশেষ ফরাসি জাতি হিসেবে ভারত উপমহাদেশে তাদের আগমন ঘটলেও তারাও এখানে টিকে থাকতে পারেনি। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংরেজদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে হয়। বিশেষ করে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ফরাসিরা নবাবের পক্ষ অবলম্বন করে, অন্যদিকে ইংরেজরা নবাবের বিপক্ষেই ছিলেন। নবাবের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল ইংরেজরা। কাজেই পলাশীর যুদ্ধে নবাবের অর্থাৎ নবাব সিরাজদৌল্লার পরাজয়ের মধ্য দিয়ে ফরাসিরাও পরাজিত হতে বাধ্য হয় এবং একসময় ভারত উপমহাদেশ থেকে তারা বিদায় নিতে বাধ্য হয়। ফলে ভারত উপমহাদেশে ইউরোপীয় জাতি হিসাবে একক আধিপত্য প্রতিষ্ঠা করে ইংরেজরা। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী দিনে আমরা দেখব ইংরেজরা এই আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে যে দ্বন্দ্বের ফলে পলাশীর যুদ্ধ, তার প্রেক্ষাপট, কারণ, ফলাফল সম্পর্কে আগামীতে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।